এভাবে না কেঁদে কি হয়েছে সেটা তো বলো, দেখি আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারি কিনা। গতকাল রাতে আমাদের একমাত্র শিশু সন্তানকে নেকড়ে ধরে নিয়ে গেছে। নেকড়ে নিয়ে গেছে? সে কি কথা? তোমরা তখন কোথায় ছিলে? আমরা সেখানে ছিলাম ফুলকুমারী, চোখের সামনে সব শেষ হয়ে গেল, আমরা কিছুটি করতে পারলাম না গো। এই বলে কৃষক কাঁদতে শুরু করলো। এর পরদিন রাতেও একই ঘটনা ঘটলো। গ্রামের আরেকটি শিশুকে নেকড়ে নিয়ে গেল। এসব শুনে ফুলকুমারীর খুব মন খারাপ হলো। কি হয়েছে বাছা? এভাবে গোমড়া মুখে বসে আছিস কেন? আমার কিচ্ছু ভালো লাগছে না দাদিমা। গ্রামের সব শিশুকে নেকড়ে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে যে পুরো গ্রামটাই শিশু শূন্য হয়ে যাবে। বড় ভাবনার বিষয়। এমন তো আগে কখনো হয়নি। কিন্তু গ্রামের কেউ তো এ নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না। সবাই যার যার মতো হাত পা গুটিয়ে বসে আছে। নেকড়ের সামনে গিয়ে তার মোকাবেলা করার সাহস কি কারো আছে? বড়রাও যে হিংস্র নেকড়েকে ভয় পায়। এই কথা শুনে ফুলকুমারী মনে মনে ভাবলো, না, এভাবে আর নয়। আমি থাকতে আর একটা শিশুকেও নেকড়ের হাতে মারা যেতে দেব না। দরকার হলে আমি গভীর জঙ্গলে গিয়ে সেই নেকড়েকে খুঁজে বের করে হত্যা করব। কি ভাবছিস বাছা? না দাদিমা, তেমন কিছু না। ভাবছিলাম আমি যদি সেই হিংস্র নেকড়েকে হত্যা করে সেই শিশুদের উদ্ধার করতে পারতাম। পাগলি মেয়ের কথা শোনো, তা কি কখনো সম্ভব রে পাগলি? এখন এসব ভাবনা রেখে ঘুমিয়ে পড়ো দেখি, অনেক রাত হয়েছে। সেদিন রাতে সবাই যখন গভীর ঘুমে, তখন ফুলকুমারী একটা চাকু হাতে ঘর থেকে বের হয়ে গেল। সে রাতে ছিল পূর্ণিমা। চাঁদের আলোতেই ফুলকুমারী হাঁটতে হাঁটতে বনের পাশে এসে দাঁড়ালো। হঠাৎ কারো চলার শব্দ শুনে সে চমকে উঠল। কি যেন ঝোপের আড়াল দিয়ে যাচ্ছে। যাই, গিয়ে দেখি তো, হয়তো সেই হিংস্র নেকড়েটা হতে পারে। এই বলে ফুলকুমারী ঝোপের আড়াল থেকে উঁকি দিয়ে দেখল। সাথে সাথে সে চমকে উঠল। সে দেখতে পেল একটা নেকড়ে বনের দিকে যাচ্ছে। তা দেখে ফুলকুমারী বলল, এটা নিশ্চয়ই সেই নেকড়ে। আমাকে ওর পিছনে পিছনে যেতে হবে, তারপর সুযোগ বুঝে ওকে হত্যা করতে হবে। এই বলে ফুলকুমারী সেই নেকড়ের পিছনে যেতে শুরু করলো। এভাবে যেতে যেতে ফুলকুমারী গভীর অরণ্যের মধ্যে চলে আসলো। এদিকে চাঁদ প্রায় ডুবে গেছে। হঠাৎ ফুলকুমারীর চোখের সামনে থেকে নেকড়েটি অদৃশ্য হয়ে গেল। এই যে ভানুমতির খেল! এই নেকড়েটা আবার গেল কোথায়? এই অরণ্যে আমি কোথায় খুঁজে বের করব ওকে? ফুলকুমারী আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও সেই নেকড়ের দেখা পেল না। অবশেষে ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর সকাল হলো। সূর্য ওঠার কিছুক্ষণ পর দূর জঙ্গলে একটা মানুষের অবয়ব দেখা গেল। মানুষটি যখন ফুলকুমারীর কাছে আসলো, তখন ফুলকুমারী দেখতে পেল অপরূপ সুন্দর এক রাজপুত্র। কে তুমি কন্যা? আর এই গভীর অরণ্যে একা কি করছো? আমি ফুলকুমারী, এক নেকড়ের খোঁজে এই জঙ্গলে এসেছি। ও আমাদের গ্রামের শিশুদের ধরে নিয়ে এসেছে। আমি ওকে পেলে উচিত শিক্ষা দেব। এক সামান্য মেয়ে হয়ে তুমি নেকড়ের সাথে যুদ্ধ করতে এসেছো? তোমার সাহস তো কম নয়। সেটা সময় হলেই দেখা যাবে। কিন্তু আপনি কে? আমি এই জঙ্গলে থাকি। জঙ্গলের ভেতরে এক গুহায় আমার ঘর। রাজপুত্র হয়ে জঙ্গলে বাস করেন কেন?
সে অনেক কথা, পরে তোমায় বলা যাবে। এখন আমার সাথে এসো। এই খোলা জঙ্গলে একা বসে থাকা নিরাপদ নয়, যে কোনো জন্তু আক্রমণ করতে পারে। নিলয়ের কথা শুনে ফুলকুমারী নিলয়ের গুহায় গেল। গিয়ে সে অবাক হয়ে গেল। গিয়ে দেখলো গুহায় অনেক শিশু খেলা করছে। সেগুলোর মধ্যে তাদের গ্রামের 2টি শিশুও আছে। এদের তো নেকড়ে ধরে নিয়ে এসেছিল, এরা আপনার কাছে কিভাবে এলো? আমি ওদের নেকড়ের হাত থেকে উদ্ধার করে এনেছি, কিন্তু ওদের যে ফিরিয়ে দেব সেই উপায় নেই। আমি এই জঙ্গল ছেড়ে কোথাও যেতেও পারবো না, আবার ওদের দেখাশোনা করতেও পারছি না। তুমি কি এখানে থেকে ওদেরকে দেখাশোনা করতে পারবে? বাচ্চাগুলো দেখে ফুলকুমারীর খুবই মায়া হলো। তাছাড়া রাজকুমার নিলয়কেও তার ভালো মানুষ বলেই মনে হলো। তাই সে বিনা বাক্যে রাজি হয়ে গেল। হ্যাঁ, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। সেই মানুষকে নেকড়েটাকে খুঁজে হত্যা করতে হবে, যাতে সে আর কোনো শিশুকে ধরে নিয়ে না আসতে পারে। বেশ, আমি কথা দিচ্ছি, সে নেকড়েকে সামনে পেলেই আমি হত্যা করব। সেদিন থেকে ফুলকুমারী সেই গুহায় থাকতে শুরু করলো। সারাদিন সে শিশুদের সাথে থাকতো, তাদের দেখাশোনা করত। রাজকুমার নিলয়ের সাথেও তার ভাব হতে শুরু করলো। একদিন রাজকুমার নিলয় তাকে বলল, ফুলকুমারী, আমাকে তোমার কেমন লাগে? বেশ ভালো লাগে, কিন্তু হঠাৎ এই কথা কেন রাজকুমার? না, বলছিলাম কি, তুমি কি আমায় বিয়ে করবে? এই কথা শুনে ফুলকুমারী কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি রাজি আছি, কিন্তু আমাদের বিয়ে হতে গেলে গ্রামে যেতে হবে। কিন্তু আপনি তো জঙ্গলের বাইরে যাবেন না। সেই ব্যবস্থা আছে। এই জঙ্গলে এক সাধু বাস করে, আমরা তার কাছে গিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করব। বেশ, তাহলে আমার আর কোনো আপত্তি নেই কুমার। এর 2 দিন পর রাজকুমার নিলয় আর ফুলকুমারীর বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর ফুলকুমারীর কাছে রাজকুমার নিলয়ের আচরণ নিয়ে সন্দেহ দেখা দিতে লাগলো। রাজকুমার নিলয় প্রতি রাতে ফুলকুমারীকে গুহায় রেখে জঙ্গলে বেরিয়ে যেত, ফিরত সকাল হলে। আমি এতদিন এই গুহায় বাস করছি, কিন্তু রাজকুমারকে কোনো রাতে গুহায় দেখলাম না। এমনকি রাতে সে আমার সামনে পর্যন্ত আসে না। এর পিছনে গভীর কোনো রহস্য আছে, আমাকে যে করেই হোক তা জানতে হবে। এর পরদিন বিকালে রাজকুমার ফুলকুমারীকে বলল, আমি আজ রাতেও বনে শিকার করতে যাব, তুমি গুহায় থাকবে। কোনো অসুবিধা হলে এই তলোয়ার ব্যবহার করবে। এই বলে নিলয় নিজের তরোয়ালটা ফুলকুমারীর হাতে তুলে দিল। তরোয়ালটি নিয়ে ফুলকুমারী বলল, এ আর নতুন কি রাজকুমার, আপনি তো প্রতি রাতে জঙ্গলে চলে যান। আমার এখন আর একা থাকতে ভয় লাগে না। আমাকে নিরুপায় হয়ে যেতে হয় ফুলকুমারী, সেই কথা তোমায় বলে বোঝানো যাবে না। কি এমন কথা যা আমাকে বলা যায় না? আর কয়টা দিন অপেক্ষা করো, আস্তে আস্তে সব জানতে পারবে। এই বলে নিলয় গুহা থেকে বের হয়ে গেল। ফুলকুমারী তখন মনে মনে বলল, আর এক মুহূর্ত আমি অপেক্ষা করব না। আমাকে জানতেই হবে রাজকুমার প্রতি রাতে জঙ্গলে গিয়ে কি করে। এই বলে সেও গুহা থেকে বের হয়ে গেল। তারপর রাজকুমারকে অনুসরণ করতে লাগলো। এদিকে হাঁটতে হাঁটতে রাজকুমার একটা টিলার উপর উঠল। তারপর সূর্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সূর্য ডুবতে শুরু করলে রাজকুমার নিলয়ের শরীরের আকার পরিবর্তন হতে শুরু করলো। আস্তে আস্তে ফুলকুমারীর সামনে সে একটা নেকড়েতে রূপান্তরিত হলো।